নমস্কার বন্ধুরা, যতন খুলুম খা। দিল্লিতে সরকার পাল্টালে ত্রিপুরাতেও কি সরকার পাল্টে যাবে? অর্থাৎ দিল্লিতে যদি বিজেপি ক্ষমতা হারায় তাহলে ত্রিপুরাতেও কি বিজেপি সরকার ক্ষমতা হারাবে? হঠাৎ কেন এই প্রশ্নটা? এই প্রশ্নটা এই কারণে যে এটা দিকে দিকে আলোচিত হয়। এটা আপনারা সবাই জানেন, সবার দৈনন্দিন অভিজ্ঞতা। রাজ্যের বিভিন্ন প্রান্তে, সে চায়ের আড্ডাতে হোক, সে কারোবারের নিমন্ত্রণের আড্ডাতে হোক, সে বিয়ে বাড়িতে হোক, সে বৌভাতে হোক, সে শ্রাদ্ধের নিমন্ত্রণে হোক, সে পূজার নিমন্ত্রণে হোক, যেখানেই 5 জন লোক বসে আলোচনা করছেন সেইখানেই খুব স্বাভাবিকভাবে নর্মালি আমাদের যে কোনো আড্ডাতে রাজনীতির কথা উঠে আসে মানুষের। আমাদের রাজ্যে এটা একটা সাধারণ চিত্র। এবং সেই যে রাজনীতির আড্ডাতে রাজনীতির কথা যখন উঠে আসে তখন এই কথাটা উঠে আসে যে দিল্লিতে অবস্থা কী, দিল্লিতে কংগ্রেসের অবস্থা কী, বিজেপির অবস্থা কী, বিজেপির নেতৃত্বে এনডিএ ক্ষমতায় ফিরে আসতে পারবে কিনা, কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া ক্ষমতায় আসতে পারবে কিনা। আবার এই কথাগুলোর সঙ্গে সঙ্গে এই কথাটাও আসে যে ত্রিপুরাতে কী হবে। যদি দিল্লিতে বিজেপি ক্ষমতায় ফিরে আসে তাহলে তো ত্রিপুরাতে সরকার মজবুত থাকবে, আরও 5 বছর কমপ্লিট করে তারপরে 2028 না, বিজেপি এলে সেক্ষেত্রে 29-এ হবে। কারণ বিজেপি বলে দিয়েছে যে সেক্ষেত্রে 29-এ 1 নেশন 1 ইলেকশন হবে। অর্থাৎ 29-এ লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন একসাথে হবে। আর যদি লোকসভা বিধানসভা নির্বাচন একসাথে হয় তাহলে ত্রিপুরা বিধানসভা নির্বাচনও 2028-এর পরিবর্তে 2029-এ হবে, এটা ধরেই নেওয়া যায়। তো আর যদি কংগ্রেসের নেতৃত্বে আপনার ইন্ডিয়া জোট যদি দিল্লিতে ক্ষমতায় আসে তাহলে ত্রিপুরাতে তার কি প্রভাব পড়বে? কিছুদিন আগে কয়েকজন এমএলএ ত্রিপুরা রাজ্যের তারা একটি সামাজিক অনুষ্ঠানে একত্রিত হয়েছিল। অ্যাকচুয়ালি কোনো একটি বাড়িতে একটি অনুষ্ঠানের নামে তাদেরকে একত্রিত করেছিল, মানে তারা একত্রিত হয়েছিল। তো এতে বিজেপির কয়েকজন এমএলএ ছিল, এতে ত্রিপুরা মথারও কয়েকজন এমএলএ ছিল। তো সেই বৈঠকে উপস্থিত একজনের মুখ থেকে শোনা, তিনি বলেছেন যে সেই বৈঠকে তারা যখন আলোচনা করছে চা বিস্কিট খেতে খেতে, তখন একজন বিধায়ক কথায় কথা তুললেন যে পরিস্থিতি ভালো লাগছে না। তিনি বিজেপির এমএলএ, কিন্তু তার বক্তব্য হলো যে দিল্লিতে পরিস্থিতি সব কিছু স্বাভাবিক মনে হচ্ছে না, মানে রাজনৈতিক অবস্থা। তার মনে হচ্ছে যে বিজেপি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি এটাও বলেছেন যে সেইখানে যদি কিছু একটা হয়ে যায় তাহলে এইখানে কি হবে, মানে আশঙ্কা প্রকাশ করেছেন। তখন ওইখানে থাকাই কেউ কেউ সেখানে বলেছেন তাহলে তো ত্রিপুরাতে আপনার এটার প্রভাব পড়বে, অনেক কিছুই হবে ঘটনা। কেউ খুলে কথা বলেনি, কিন্তু কেউ একজন এই আড্ডার মধ্যে বললেন যে একদিকে খুব ভালো হবে যদি বিজেপি মেজরিটি না পায়, যদি ক্ষমতায় না আসতে পারে। বললো যে এইখানে আমাদের এখন কেউ পাত্তা দিচ্ছে না, আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না, আমাদের কথা কেউ শুনছে না, সেই ক্ষেত্রে আমাদের কথা শুনতে বাধ্য হবে। সেই ক্ষেত্রে সরকারকে চাপে রেখে নিজেদের বিভিন্ন দাবি দেওয়া আদায়ে তারা সফল হবে, এইটা তার কাছে আশার বাণী বলে মনে হচ্ছে। এবং এই কথাটা তিনি অকপটে সেখানে স্বীকার করে নিয়েছেন। ত্রিপুরা মথার ব্যাপারে আলোচনা করতে গিয়ে কেউ কেউ বলেছেন যে ত্রিপুরা মথা সেক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রক্ষা করে, বিজেপির সঙ্গে তো আছেই, কিন্তু প্লাস কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রক্ষা করে। একজন মানে এই আলোচনার মধ্যে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে, তার মধ্য থেকে যে কথাগুলো উঠে আসছে সেই কথাগুলো আমি আপনাদেরকে বলছি। যে এর মধ্যে কেউ এটাও বলেছেন যে ত্রিপুরা মথা আপনার বিজেপির একটি অংশের সঙ্গে মিলে আপনার মানে কংগ্রেসে বিজেপির একটি অংশ চলে যাবে এবং ত্রিপুরা মথা তাকে সাহায্য করবে। সেই ক্ষেত্রে কংগ্রেস এবং ত্রিপুরা মথা সরকার ত্রিপুরা রাজ্যে গঠিত হতে পারে। কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে কেটে আরেকজন বলেছে না, ত্রিপুরা মথা এত সহজে যাবে না। ত্রিপুরা মথা ওইটা দেখবে যে দিল্লিতে বিজেপি ক্ষমতা হারালেও ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা কতটুকু, যারা সরকার গঠন করছে তারা কতক্ষণ সরকারে টিকে থাকতে পারবে, আদৌ টিকে থাকতে পারবে কিনা, সেই ব্যাপারগুলো ত্রিপুরা মথা দেখবে। তো এইটা এক একজনের বক্তব্য এক এক রকম, কিন্তু মেজরিটির বক্তব্য হলো যে দিল্লিতে পরিস্থিতি ভালো না এবং তার কারণে ত্রিপুরা রাজ্যেও তাদেরকে সব কিছু নতুন করে ভাবতে হচ্ছে। এবং বিভিন্ন নেতাদের চেহারার কথাও তারা বলছেন যে চেহারাতে আগে যে কনফিডেন্স ছিল সেই কনফিডেন্স এখন নেই, আগে যেভাবে কথাবার্তা বলতো, যেরকম দৃঢ়তার সঙ্গে কথা বলতো, এখন আর সেগুলি নেই। ফলে নানান দিক থেকে
তাছাড়া বিরোধী দলগুলি গত নির্বাচনগুলোতে যতটা স্তিমিত ছিল, ছিন্ন বিচ্ছিন্ন ছিল, তাদের মধ্যে ইউনিটির অভাব ছিল। এবার তার উল্টো তারা এখন ঐক্যবদ্ধ, তারা এখন অনেক কনফিডেন্ট হয়ে, আত্মবিশ্বাসী হয়ে তারা লড়াই করছে এবং বিভিন্ন সমাবেশে তারা সাড়াও পাচ্ছে এবং তাদের ইস্যুগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে। এই রকম বক্তব্য কিন্তু স্বীকার করে নিয়েছে অধিকাংশ বিধায়ক তারা সেখানকার আড্ডাতে। তো এই কারণে এই বিধায়কদের আড্ডার কথাগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে মেজর দুটো জিনিস পাই। একটা হলো যে কারোর মতে যে বিজেপি ত্রিপুরা রাজ্যে নিজের সংগঠন এবং বিশেষ করে এমএলএদেরকে ধরে রাখতে পারবে না। অনেক এমএলএ যারা কংগ্রেস থেকে এসেছেন তারা বা বিজেপিতে মানে কংগ্রেস থেকে না আসা কিন্তু বিজেপি করা এমন এমএলএও বিজেপিকে টাটা বাই বাই করতে পারে, সেক্ষেত্রে করে অন্য কোথাও গিয়ে একটা ভিন্ন কিছু করতে পারে। এটা হলো কারোর বক্তব্য। আর একটা মেজর বক্তব্য হলো যে দিল্লিতে যে সরকার আসছে সেই সরকার টিকবে না বেশি দিন। সেই সরকার আপনার যেমন অতীতের উদাহরণ দিয়ে কারো বক্তব্য যে জোট সরকারগুলো বেশি দিন টিকতে পারে না। কারণ আপনার বিজেপি যখন 1996 সালে প্রথম ক্ষমতায় আসে তখনও 13 দিনের সরকার টিকতে পারেনি। এরপরে 13 মাসের সরকার 1998 সালে, সেটা বেশি দিন টিকতে পারেনি। মাঝখানে দেবেগৌড়ার সরকার টিকতে পারেনি, মাঝখানে আইকে গুজরালের সরকার টিকতে পারেনি। তো মানে এরপরে যদিও অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে 25 দলীয় সরকার 1999 থেকে 2004 পর্যন্ত 5 বছর কমপ্লিট করেছে, আবার পি.ভি. নরসিংহ রাওয়ের নেতৃত্বেও সরকার কমপ্লিট করেছে, কিন্তু 77-এ কিন্তু জনতা পার্টির সরকারও 3 বছরের বেশি টিকতে পারেনি। তো এই কারণে কারো বক্তব্য হলো সরকারগুলো জোট সরকার হলে, সে বিজেপির নেতৃত্বেই হোক আর কংগ্রেসের নেতৃত্বেই হোক, জোট সরকার কতটুকু টিকতে পারবে, কতটুকু টেকসই হবে সেইটার দিকে নজর রাখতে হবে, সেটা ভালো করে বুঝতে হবে, বুঝে শুনে তারপর একটা স্টেপ দিতে হবে, যাতে স্টেপটা দেওয়ার পরে যাতে মনে না হয় যে সেটা ভুল হয়েছে। তো এইরকম বিভিন্ন বক্তব্য, সেই আড্ডার কথা কিন্তু অ্যাবসলিউটলি আড্ডার কথা, সেগুলি আমার কথা না, সেগুলি বিধায়করা আড্ডাতে তারা তাদের মতামত যা প্রকাশ করেছেন এবং ওইখানে যে উপস্থিত অন্য একজন ব্যক্তি, সোর্স পরিষ্কার কথা, আমার সঙ্গে বন্ধুত্বের কারণে তিনি সে বক্তব্যগুলো মানে গল্প ছলে তিনি বলেছেন এবং তারও বক্তব্য হলো যে প্রভাব পড়বে, 100% প্রভাব পড়বে ত্রিপুরা রাজ্যে। তার কারণে ত্রিপুরাতে যারা সংগঠনের দায়িত্বে রয়েছে, সরকারের দায়িত্বে রয়েছে, তারা এই বিষয়টি ভেবে তারাও টেনশনের মধ্যে রয়েছেন, তারাও বুঝতে পারছেন না সরকার কতক্ষণ স্থায়ী হবে। আবার প্রশাসনের অফিসার যারা, পুলিশ অফিসার যারা, তারাও পাই টু পাই খবর নেওয়ার চেষ্টা করছে। সবচেয়ে বেশি খবর নেওয়ার চেষ্টা করে পুলিশ এবং প্রশাসনের লোকেরা, কারণ তারাও বোঝার চেষ্টা করে যে দিল্লিতে সরকার পরিবর্তন হলে এখানে কি প্রভাব পড়বে এবং এর ফলে তাদের বসে কোনো পরিবর্তন হবে কিনা। এখন যাদেরকে বস মেনে যাদের কথা তাদেরকে দিনরাত শুনতে হচ্ছে, তাদের কথাই তারা থাকবে কিনা ক্ষমতায়, না তাদের জায়গাতে নতুন বস আসবে, নতুন ভাবে সব কিছু সাজানো হবে। সেই সাজানো নতুন করে যখন সাজানো হবে তখন সেখানে তাদের অবস্থান কি হবে, তারা সুইটেবল পজিশন পাবে কিনা বা বর্তমান পজিশনটাকে তারা ধরে রাখতে পারবে কিনা ইত্যাদি খুঁটিনাটি বোঝার চেষ্টা করে প্রশাসনের লোকরা আর পুলিশের লোকরা। তো এই ক্ষেত্রে এরাও আপনার বিভিন্ন জনের সঙ্গে কথাবার্তা বলে, পত্রপত্রিকা, টিভি চ্যানেলের সংবাদ ইত্যাদি সব কিছু দেখে তারা বোঝার চেষ্টা করছে যে ত্রিপুরা সরকারে তার কি প্রভাব পড়বে। দিল্লিতে পাল্টালে ত্রিপুরাতেও পাল্টে যাবে কিনা, দিল্লিতে বিজেপি আর একবার ক্ষমতায় এলে এখানে তো 5 বছর পাক্কা ধরেই নিচ্ছে সবাই, কিন্তু ওইখানে যদি দিল্লিতে যদি বিজেপি হেরে যায়, 272-এর নিচে নেমে যায় অথবা 272 থেকে অনেকটাই নিচে নেমে যায়, সেক্ষেত্রে বিজেপি যদি আবার ক্ষমতায় ফিরেও আসে অন্যদের কাঁধে ভর করে জোট সঙ্গীদের বা অন্য নতুন জোট সঙ্গীদের সঙ্গে নিয়ে, তাহলেও তার কি প্রভাব পড়বে। এবং যদি কংগ্রেস বা অন্য কোনো বিরোধী দলের নেতৃত্বে মিলেজুলি সরকার হয়, সেই ক্ষেত্রে তার স্থায়িত্ব কী হবে এবং তার প্রভাব ত্রিপুরা রাজ্যের রাজ্য রাজনীতিতে কতটা পড়বে, কীরকম পড়বে, কতক্ষণ সেই তার প্রভাব থাকবে এবং তার ফলে তাদের কি লাভ, তাদের কি ক্ষতি, সেই সব কিছুর মাঝে আপনাদের কি মনে হয়, আদৌ কি দিল্লিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে?
যদি থেকে থাকে তাহলে হ্যাঁ লিখবেন, দিল্লিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দিল্লিতে যদি পরিবর্তন হয় তাহলে ত্রিপুরাতেও কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেটাও লিখবেন। আর কংগ্রেস এবং বিজেপির মধ্যে কার নেতৃত্বে দিল্লিতে সরকার গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। ভালো থাকবেন সবাই, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর লাইক কমেন্ট তো করবেনই। নমস্কার সবাইকে, যতন খুলুন থাক।